তাহলে আমরা যেটা বললাম, এফআইআর ফিল্টার হচ্ছে যার ইম্পালস রেসপন্স লিমিটেড হবে, ইম্পালস রেসপন্সের যে নাম্বার অফ কোফিসিয়েন্ট বা স্যাম্পল সেটা লিমিটেড হবে। আচ্ছা, তো এখন দেখো আমরা কোনো একটা সিস্টেম এফআইআর, কোনো একটা এফআইআর ফিল্টারের ইম্পালস রেসপন্স এলটিআই সিস্টেমের যেরকম আউটপুট আমরা যেভাবে ক্যালকুলেট করি সেভাবেই ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, কোনো একটা সিস্টেম, বা আমি তোমাকে এখানে বলছি সিস্টেম বা ফিল্টার দুইভাবে দেখতে পারো। আমার কথা শুনতে পাচ্ছ তো এখন, নাকি ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি স্যার এখন ক্লিয়ার স্যার। ওকে, তো যেটা বলছি, কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যদি এইচ এন হয় আর সিস্টেমের ইনপুটে যদি এক্স এর একটা সিগন্যাল অ্যাপ্লাই করো, তাহলে সিস্টেমের যে আউটপুট সেটা আমরা কি অপারেশন দিয়ে ক্যালকুলেট করি? কোন একটা সিস্টেমের আউটপুট আমরা কিভাবে ক্যালকুলেট করি ডিসক্রিট টাইম সিস্টেমের, বলো? স্যার ইম্পালস রেসপন্স আর ইনপুটের কনভলিউশন করে স্যার। কনভলিউশন, সেই কনভলিউশনের ইকুয়েশনটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে লিনিয়ার কনভলিউশন, এরকম কনভলিউশন ইউজ করে আমরা আউটপুটটা ক্যালকুলেট করতে পারি, যেখানে ওয়াইটা হচ্ছে আউটপুট, এক্সটা হচ্ছে ইনপুট, আর এইচটা হচ্ছে ইম্পালস রেসপন্স। এবং আমরা এর আগে জেড ট্রান্সফর্ম পড়ে আসছি। জেড ডোমেইনে কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যদি এইচ এন হয়, তাহলে তার সিস্টেম ফাংশন বা ট্রান্সফার ফাংশনকে এইচ জেড ইকুয়ালস টু এরকম সামেশন এন ইকুয়ালস টু 0 থেকে n - 1 এইচ এন জেড টু দ্য পাওয়ার -n এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, যেখানে এইচ এনটা হচ্ছে সিস্টেমের ইম্পালস রেসপন্স আর এইচ জেডটা হচ্ছে সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন, তাই তো? জি আচ্ছা, স্যার। দেখো এখন আমরা একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। ধরো কোনো একটা এলটিআই সিস্টেম নিয়ে কথা হচ্ছে, যে এলটিআই সিস্টেমের আউটপুট ওয়াই এন ইকুয়ালস টু সে এইচ নট এন এক্স এন প্লাস এইচ ওয়ান এক্স এন মাইনাস ওয়ান, যেখানে এইচ ওয়ান মানে ফিল্টারের কোফিসিয়েন্ট, যদি এ নট হয় এ ওয়ান হয়, তাহলে এরকম ধরে একটা ফিল্টারের আমরা একটু ডেসক্রিপশন দিতে চাচ্ছি। তাহলে সিস্টেমটা দেওয়া থাকলো কি, ওয়াই এন ইকুয়ালস টু এ নট এক্স এন প্লাস এ ওয়ান এক্স এন মাইনাস ওয়ান। আচ্ছা, এই সিস্টেমে দেখো, এই সিস্টেমের যদি এখন তুমি ইম্পালস রেসপন্স বের করতে চাও, ইম্পালস রেসপন্স কিভাবে বের করি? ইনপুটে এক্স এন ইকুয়ালস টু ডেল এন অ্যাপ্লাই করি, তাই তো? এক্স এন ইকুয়ালস টু ডেল এন অ্যাপ্লাই করি। যদি অ্যাপ্লাই করো তাহলে সিস্টেমের আউটপুট দেখো কিরকম আসে। সে আমরা এখানে যদি ধরে নেই এই এন এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, আমরা এন 0 থেকে শুরু করতে চাচ্ছি, লেস দেন 0 হলে, লেস দেন 0 যদি হয় যেমন -1, সেক্ষেত্রে এই 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 তোমার এই যে আউটপুটটা কেমন হবে বলো? আমি ইনপুট হিসেবে অ্যাপ্লাই করছি এক্স এন ইকুয়ালস টু ডেল এন, এক্স এন ইকুয়ালস টু ডেল এন। তাহলে ওয়াই এন এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, যেমন -1 -2 এইসব হয়, তুমি -1 দিয়ে দেখতে পারো। যদি -1 অ্যাপ্লাই করো, ওয়াই -1 ইকুয়ালস টু কি হবে বলো, কি হবে? স্যার এ নট এক্স মাইনাস এন আর এ ওয়ান এক্স মাইনাস টু। হ্যাঁ, এ নট এক্স মাইনাস ওয়ান, যেহেতু এন এর ভ্যালু -1 বসাচ্ছি, তাই না? জি স্যার। এক্স এনটা আবার তো ডেল এন ধরে নিচ্ছি, তাহলে ডেল ডেল -1, তাই না? এ নট ইন্টু ডেল -1 কত ভ্যালু, কত রেজাল্ট কত আসবে? এ নটের ভ্যালু যাই হোক স্যার 0 আসবে স্যার। 0 আসবে। পরের পার্টটা দেখো, এ ওয়ান ইন্টু ডেল এন -1, এখানে যদি এন এর ভ্যালু -1 বসাও, তার মানে ডেল -2 কত আসবে রেজাল্ট? স্যার এটাও 0 আসবে। এটাও 0 আসবে, কারণ হচ্ছে ডেল এন নিয়ে কথা হচ্ছে। ডেল এন এর শুধুমাত্র এন ইকুয়ালস টু 0 তে তার ভ্যালু 1, অন্য সব এন এর জন্য ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তাহলে এন লেস দেন 0 হলে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এ নট এক্স এন, যেখানে এক্স এন ইকুয়ালস টু ডেল এন বসাচ্ছি, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এ ওয়ান এক্স এন মাইনাস ওয়ান। তাহলে প্রথম পার্টের ভ্যালুও 0, সেকেন্ড পার্টের ভ্যালুও 0, তাহলে ওয়াই এন ইকুয়ালস টু এই দুইটা পার্টের সামেশন। সো এই 0 0 যোগ করলে 0 আসছে। তুমি কি এই 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 ফার্স্ট এই কলামটা বুঝতে পেরেছো কিভাবে সবগুলো ভ্যালু 0 আসলো? বোঝা গেল তো নাকি? জি স্যার। এইবার আমরা n ইকুয়ালস টু 0 যদি বসাই, n ইকুয়ালস টু 0 বসালে y 0 এর ভ্যালু আসবে আর কি। n ইকুয়ালস টু 0 বসাও, a নট এক্স এন, তার মানে a নট ডেল n, a নট ডেল 0, n এর ভ্যালু 0 বসাচ্ছি না? এই শুনছো, n ইকুয়ালস টু 0, আবার x n ইকুয়ালস টু বসাচ্ছি ডেল n, তাহলে ফার্স্ট পার্টের রেজাল্ট কি আসবে? a নট ইনটু ডেল 0, তাই না? জি স্যার। ডেল 0 ভ্যালু কত? স্যার 1। ডেল 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এই পার্টটার ভ্যালু তখন আসবে কত? এই ফার্স্ট পার্টটার স্যার এ নট আসবে। এ নট আসবে, সেটাই দেখাচ্ছি। এ নট এক্স এন যদি এন এর ভ্যালু 0 হয়, তাহলে তার রেজাল্ট আসবে এ নট, এই টেবিলে দেখাচ্ছি। সেকেন্ড পার্টটা দেখো, এ ওয়ান ডেল ডেল 0 -1 মানে ডেল -1, ডেল -1 এর ভ্যালু কত? স্যার 0।
জিরো, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। সো n ইকুয়ালস টু জিরো হলে এই ফার্স্ট পার্টের ভ্যালু হচ্ছে এ নট, সেকেন্ড পার্টের ভ্যালু হচ্ছে জিরো, দুইটা যদি সাম করো তাহলে রেজাল্ট আসতেছে এ নট। এবার ওয়ান যদি বসাও তাহলে এখান থেকে আসে এ নট ডেল ওয়ান, তাহলে এই পার্টটার ভ্যালু কত আসবে বলো? স্যার এই পার্ট 0 জিরো আসবে। Zero. এই পার্টের কি আসবে? এ নট ডেল ওয়ান মাইনাস ওয়ান মানে ডেল জিরো। এই পার্টের ভ্যালু কি আসবে তাহলে? স্যার সেকেন্ড পার্ট A1 এ ওয়ান। A1 আসবে। সেই এ ওয়ানটাই যে দেখাচ্ছি, দেখো n ইকুয়ালস টু ওয়ান হলে ফার্স্ট পার্টের ভ্যালু জিরো, সেকেন্ড পার্টের এ ওয়ান, সো সাম করলে আসতেছে এ ওয়ান। এবার দেখো তুমি আরেকটা ভ্যালু কন্টিনিউ করলেই বোঝা যাবে। টু বসাও যদি, তাহলে ফার্স্ট পার্টটার ভ্যালু কি আসবে? এ নট ইন্টু ডেল টু। এ নট ইন্টু ডেল টুর ভ্যালু কত? জিরো। Zero. সেকেন্ড পার্ট হচ্ছে এ ওয়ান ইন্টু ডেল টু মাইনাস ওয়ান মানে ডেল ওয়ান, এটা ভ্যালু কত আসবে? Zero. সেকেন্ড পার্টটা জিরো, দুটোই জিরো আসবে, তাহলে সামেশনও জিরো। তার মানে দেখা যাচ্ছে এই সিস্টেমে, যে সিস্টেম নিয়ে আমরা ডিল করতেছি, সেই সিস্টেমের তুমি ডেল এন যদি ইনপুট হিসেবে বসাও, ডেল এন যদি ইনপুট হিসেবে অ্যাপ্লাই করি, তাহলে যে আউটপুট আসে সেটাকে কি বলি? এই কোন ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স। তাহলে আমার আউটপুট আসতেছে দেখো জিরোতে, এন ইকুয়ালস টু জিরোতে এ নট, ওয়ানে এ ওয়ান, অন্য সব এন এর জন্য জিরো, তাই না? তাই তো? জি স্যার। এই আমি আবারও বলছি, এটা একটা সিস্টেম, সেই সিস্টেমের ইনপুটে আমি ডেল এন অ্যাপ্লাই করলাম, ডেল এন অ্যাপ্লাই করে যে আউটপুট পাচ্ছি ওয়াই এন, সেটাকে বলা হচ্ছে সিস্টেমের ইম্পালস রেসপন্স। এটাই সিস্টেম ইম্পালস রেসপন্সের একেবারে ফান্ডামেন্টাল ডেফিনেশন। সো আউটপুট তুমি পাচ্ছ এন ইকুয়ালস টু জিরোতে এ নট, এন ইকুয়ালস টু ওয়ানে এ ওয়ান, অন্য সব এন এর জন্য জিরো, তাহলে ইম্পালস রেসপন্সটা আসলো এ নট এ ওয়ান। এই এ নট এ ওয়ান, এটা কি তোমার দেখে মনে হচ্ছে যে এটা কি ইনফাইনাইট স্যাম্পল সংখ্যা বা কোএফিসিয়েন্ট নাম্বার ইনফাইনাইট সংখ্যক? না স্যার। মাত্র দুইটা এখানে। সো এটাকে আমরা বলবো এফআইআর ফিল্টার। এরপরে আমরা যখন আইআর ফিল্টার দেখবো, তখন আমরা এই সিমিলার টাইপের এক্সাম্পল দিয়ে দেখব যে এমন সিস্টেম রয়েছে যে সিস্টেমের ইনপুটে যদি আমি ডেল এন অ্যাপ্লাই করি, তাহলে আউটপুট হবে, আউটপুটের স্যাম্পল সংখ্যা হবে ইনফাইনাইট, সেটাকে আমরা বলবো আইআর ফিল্টার। আচ্ছা, তাহলে তুমি কি বুঝতে পারছো এটা কিভাবে এফআইআর ফিল্টার হলো? জি স্যার। এরকম অনেক এক্সাম্পলই দেওয়া যায়, শুধু একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু রিপ্রেজেন্ট করি। আমরা এফআইআর ফিল্টার ডিজাইন করার আগে কিছু সুবিধা অসুবিধা পড়ে নিতে চাচ্ছি, যদিও এগুলা পরেও পড়া যেত। প্রথম সুবিধাটা হচ্ছে এফআইআর ফিল্টার স্টেবল, মানে এই আউটপুট অলওয়েজ স্টেবল, এবং আউটপুট কেমন হবে সেটা মোস্টলি প্রেডিক্ট করা যায়। আর ফেস রেসপন্সটা লিনিয়ার হয়। তুমি আমরা এই কোর্সে হয়তো কিছু পড়বো, যদি কোনো একটা সিস্টেমের ফেজ রেসপন্স, সিস্টেম বা ফিল্টারের, আমরা তোমরা রেসপন্স তো দুইটা আছে নাকি? ফ্রিকোয়েন্সি রেসপন্সকে আমরা দুইভাবে দেখাই না? দুইভাবে দেখাই তো নাকি? এই কথা বলো একটু। ফ্রিকোয়েন্সি রেসপন্সকে আমরা দুইভাবে দেখাই তো নাকি? জি জি কি কি দেখাই সেটা? একটা ম্যাগনিটিউড রেসপন্স আর একটা ফেজ রেসপন্স। এই কথা বলতে এত সময় লাগে কেন? ফেজ রেসপন্স, ফেজ রেসপন্সটা যদি লিনিয়ার হয়, তাহলে তুমি ডিস্টরশন খুবই কম হয়, তুমি আউটপুট যে সিগন্যাল পাবা সেটা সিগন্যালটার ডিস্টরশনটা মিনিমাম হবে। নন লিনিয়ার হলে ডিস্টরশন হয়। সো এফআইআর ফিল্টারের আরেকটা সুবিধা হচ্ছে ফেজ রেসপন্সটা লিনিয়ার। লিনিয়ার বুঝো তো? সরল রৈখিক, বুঝতে পারছো? আচ্ছা, এটার কিছু অসুবিধা আছে, রিলেটিভলি লং ডিলে দরকার হয়। আমরা একটু পরেই আমরা আজকে দেখব, যখন এফআইআর ফিল্টার ডিজাইন করব, এফআইআর ফিল্টারের নাম্বার অফ কোফিসিয়েন্ট বেশ অনেকগুলা ইউজ করার দরকার পড়বে। আমরা তো এতদিন এফআইআর সিস্টেম নিয়ে যখন ডিল করছি, হয়তো সিস্টেমের ইম্পালস রেসপন্সের স্যাম্পল, যেগুলাকে আমরা ফিল্টারের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট বলি, সেগুলোর সংখ্যা একটা দুইটা পাঁচটা এরকম দিয়েই তো আমরা করেছি নাকি, দুইটা তিনটা চারটা। তবে প্র্যাকটিক্যাল পারপাসে যখন তুমি কোনো ফিল্টার ডিজাইন করবে, তখন দেখা যাবে যে তোমার এই যে তোমার দেখা যাবে যে এই যে ফিল্টারের কোএফিসিয়েন্ট সংখ্যা বেশ বেশ মানে বেশি সংখ্যক ইউজ করা লাগবে। বেশি সংখ্যক মানে হচ্ছে, আমি এখানে বুঝাচ্ছি, হতে পারে 50টা 100টা এরকম। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো যে এলটিআই সিস্টেম যখন আমরা ডিজাইন করি, তখন তোমাকে আমি ট্যাপের একটা বিষয় ছিল না, নাম্বার অফ ট্যাপ? জি স্যার। নাম্বার অফ ট্যাপ ছিল। যদি আমি 100টা কোএফিসিয়েন্ট থাকে, তাহলে ট্যাপ কয়টা ইউজ করা লাগবে? স্যার 100টাই স্যার। 100টা ইউজ করা লাগবে। এখন তুমি যদি আউটপুট পেতে চাও, আউটপুট কিভাবে? প্রথম ইনপুটটা সিস্টেমে অ্যাপ্লাই করলে, তারপরে
সেকেন্ডটা থার্ডটা এইভাবে তুমি আউটপুট পেতে গেলে সবগুলো টেপেই ইন্টায়ার সিগন্যালটা অ্যাপ্লাই করার পরে তো তুমি আউটপুট পাবা, তাই তো? জি স্যার। তো আউটপুটটা পেতে একটু ডিলে হবে, এটাকে বলা হচ্ছে রিলেটিভলি লং ডিলে। তুমি বুঝতে পারতেছো, তোমার একটা ফিল্টারে যদি 5টা টেপ থাকে তাহলে আউটপুট যত সময় পরে পাবে, কারণ তোমাকে প্রত্যেকটা স্যাম্পলের আবার একটা যে একটা স্যাম্পলের পরে আরেকটা স্যাম্পল যে অ্যাপ্লাই করতেছো, সেটা ওই স্যাম্পলের স্যাম্পলিং পিরিয়ডের সাথে রিলেটেড না, তাই তো? জি স্যার। যেমন প্রথম স্যাম্পলটা ইউজ করলে পরের স্যাম্পলটা ইউজ করার সময় তো একটা টাইম গ্যাপ দিতে হবে, সেই গ্যাপটা হচ্ছে ওই স্যাম্পলিং রেট থেকে স্যাম্পলিং পিরিয়ডের সমান। তাহলে 5টা মাত্র যদি ট্যাপ থাকে আর 100টা যদি ট্যাপ থাকে তাহলে তোমার আউটপুট পেতে 100টা ট্যাপ যখন যেখানে থাকবে সেখানে বেশি ডিলে হবে না? জি স্যার। সো এটা একটা অসুবিধা। আরেকটা হচ্ছে এখানে বলছে যে হার্ডওয়্যার স্ট্রাকচারটা একটু লেস ফ্লেক্সিবল, কারণ তুমি যখন ডিজাইন করতে যাবে তখন আমরা দেখব যে আমরা হার্ডওয়্যার স্ট্রাকচার যেখানে ইউজ করব সেখানে আমাকে এই যে n সংখ্যক মাল্টিপ্লায়ার n-1 সংখ্যক অ্যাডার এইসব ইউজ করা লাগবে, তাই তো? যেখানে nটা হচ্ছে নাম্বার অফ ট্যাপ বা ফিল্টার কোফিসিয়েন্ট। তুমি কি আমার কথা বুঝতে পারলে? এর চাইতে কম বেশি ইউজ করা যাবে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সেই সেন্সে বলতেছি আমরা এই ডিজাইনটা তোমার ইচ্ছা মতো ফ্লেক্সিবল না। ওকে, এন বলতে বোঝাচ্ছে ফিল্টার কোফিসিয়েন্ট বা নাম্বার অফ ট্যাপ। যদি ফিল্টারের ইম্পালস রেসপন্সে কোফিসিয়েন্ট থাকে n সংখ্যক, তাহলে তুমি জানো যে n সংখ্যক মাল্টিপ্লায়ার লাগে, n-1 সংখ্যক অ্যাডার লাগে, আরেকটাও লাগে ডিলে এলিমেন্টও লাগে n-1 সংখ্যক। ঠিক আছে? তাহলে এগুলাকে আপাতত এই দুইটাকে আমরা অসুবিধা হিসেবে দেখছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা একটু এই ফিল্টারের বিষয়ে পড়ালেখা শুরু করতে চাচ্ছি। এখানে আমরা প্রথমে ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স আসলে কেমন সেটা দেখতে চাচ্ছি। আমরা এখানে এক্সাম্পল হিসেবে একটা লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স দেখাচ্ছি। এই লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্স তুমি যদি বুঝতে পারো, অন্যান্য ফিল্টারের ইম্পালস রেসপন্স সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। আচ্ছা, লো পাস ফিল্টার, প্রথম কথা আমরা বলে নেই, আমরা এতদিন জেড ট্রান্সফর্মার যখন আমরা ম্যাগনিটিউড রেসপন্স দেখেছি তখন তোমাকে পজিটিভ নেগেটিভ দুইটা পার্টের জন্য দেখিয়েছি না? এই তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই ফ্রিকোয়েন্সি রেসপন্স যদি দেখাই, ধরো এক্স এক্সিসে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা দুই ভাবে দেখাতে পারি। একটা দেখাতে পারি এরকম, জিরো থেকে শুরু করছো, জিরো মানে ফ্রিকোয়েন্সি জিরো থেকে শুরু করে তুমি তুমি যাচ্ছ পাই থেকে আবার ব্যাক করে আসছো টুয়াইস পাইতে। জিরোতে মানে জিরো ফ্রিকোয়েন্সি 0 হার্টজ। পাইতে যখন যাচ্ছ, ওই যে সার্কেলটা চিন্তা করো, ইউনিট সার্কেল, যখন পাইতে যাচ্ছ তখন ফ্রিকোয়েন্সি কত? স্যার fs/2। fs/2। আচ্ছা, আবার এখন টুয়াইস এই পাই থেকে যদি আবার এই ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে তুমি জিরোতে আসো, তাহলে টোটাল টুয়াইস পাই কভার করলে, টুয়াইস পাই কভার করা মানে হচ্ছে কত ফ্রিকোয়েন্সি হার্জে কত কভার করা? স্যার fs। fs। আচ্ছা, এই আবার কিন্তু এটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। আমি তোমাকে বলি দুইটার একই মিনিং, শুধু রিপ্রেজেন্টেশন দুই রকম। যেমন জিরো থেকে তুমি টুয়াইস পাই ক্লকওয়াইজ ডিরেকশনে আসো, তাহলে তুমি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখাচ্ছ? জিরো থেকে পাই পর্যন্ত আসো, হার্জে ফ্রিকোয়েন্সি কেমন দেখাচ্ছ? জিরো থেকে fs/2 নাকি? জি স্যার। আবার তুমি কিন্তু জিরো থেকে অ্যান্টি ক্লক, এই ঘড়ি কোন দিকে ঘুরে, প্রথমটা জিরো থেকে পাই আসছি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ক্লকওয়াইজ ডিরেকশনে যদি তুমি জিরো থেকে টুয়াইস পাইতে আসো, তাহলে কিভাবে ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করবে? তুমি কি আমার কথা বুঝতে পারলে? এই তোমরা একটু এখানে যেহেতু আমার গ্রাফ ব্ল্যাকবোর্ড থাকলে ঠুস করে ড্র করে দেখাতে পারতাম, আমি আবারও দেখাচ্ছি। আমরা যখন এই পোল জিরো ডায়াগ্রাম ড্র করি, একটা সার্কেল ড্র করি, জিরো থেকে শুরু হয়ে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে যদি পাইতে আসি, তার মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কেমন? জিরো থেকে fs/2, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই জিরো থেকে পাই যে আসলাম, পাই থেকে যদি আবার টুয়াইস পাইতে আসি একই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে জিরো থেকে ঘুরে আবার জিরোতে আসলাম মানে টুয়াইস পাই রোটেট করলাম, তাই তো? জি যেটাকে স্যার। আমরা হার্জে বলছি জিরো থেকে fs। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই সিচুয়েশনটা আমি অন্যভাবে দেখাতে চাচ্ছি, অ্যানাদার কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন। যেমন আমি জিরো থেকে যদি পাইতে যাই, ফ্রিকোয়েন্সি রেঞ্জে জিরো থেকে fs/2, এই তো ফ্রিকোয়েন্সি নাকি? জি স্যার। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলাম, এবার ক্লকওয়াইজ ডিরেকশনে আসো। জিরো থেকে যদি আমি যাই পাইতে, তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কি হবে? মানে স্যার -fs/2 হবে।
হ্যাঁ 0 থেকে -fs/2 ক্লিয়ার। জি স্যার বুঝছি। আচ্ছা তুমি দুই ভাবে দেখাতে পারো। আচ্ছা এখানে আমরা শুধু একটা পার্ট দেখাচ্ছি। তুমি জানো এটা যদি লো পাস ফিল্টার হয় এই দিকে আরেকটা পার্ট থাকবে যেটা এইদিকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? বুঝতে জি পারছো? স্যার বুঝছি। জি এই স্যার। ফ্রিকোয়েন্সির পজিটিভ নেগেটিভ জাস্ট আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমরা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে লো পাস ফিল্টারের তুমি এইরকম আরেকটা রেপ্লিকা এইদিকে পাবো, মানে এইদিকে এরকম করে গিয়ে এরকম হবে, ঠিক আছে? বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা আমরা এখন লো পাস ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই ম্যাগনিটিউড রেসপন্সটা আমরা গিয়ে শেষ করছি যেখানে সেটাকে আমরা বলতেছি 0.5। 0.5 কেন বলতেছি এটা কেউ 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 কি বলতে পারবে? এই বলো 0.5 এ গিয়ে শেষ করছি কেন? 0.5 এর মিনিংটা কি? কেউ কি বলতে পারবে নাকি? এই কেউ যদি না বলতে পারো তাহলে কিন্তু প্রবলেম, কারণ এগুলা নিয়ে আলোচনা কিন্তু আমরা বিভিন্ন সময় করেছি, আজকেও আলোচনা করেছি। আমরা এখানে নরমালাইজ স্কেলে ফ্রিকোয়েন্সিটা নরমালাইজ স্কেলে দেখাচ্ছি। তোমাদেরকে আমরা বলেছিলাম একটু আগেও যেটা বললাম, 0 থেকে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পাইতে যাও 0 থেকে পাই তাহলে ফ্রিকোয়েন্সি কত সেটা? 0 থেকে পাই কত? 0 থেকে পাই হলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত বলো? স্যার fs/2। 0 থেকে fs/2। এখন নরমালাইজ স্কেলে তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছি, দেখো স্লাইড আগের স্লাইডগুলো দেখলে পারবে। নরমালাইজ করা মানে হচ্ছে এফএস এর ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে? এফএস এর ভ্যালু যদি 1 হার্জ হয়, তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। এফএস এর ভ্যালু যদি 1 হার্জ হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? স্যার হাফ হয়ে যাবে 1/2। 1/2 হাফ। তাই সেই জন্য আমরা 0 থেকে 0.5 পর্যন্ত দেখাচ্ছি। 0 থেকে 0.5 পর্যন্ত দেখানোই মানে হচ্ছে আসলে তোমার টোটাল ম্যাগনিটিউড রেসপন্সের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ দরকার সেটাই দেখানো। তুমি কি আমার কথা বুঝতে পারলে এটা 0.5 কেন? জি স্যার বুঝেছি স্যার। নরমালাইজড ফ্রিকোয়েন্সি, নরমালাইজড ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এফএস বাই 0 থেকে তোমাকে যদি বলি 0 থেকে fs/2, এফএস যদি 1 হয় তাহলে হাফ আসে সেটা। আচ্ছা এই তাহলে ম্যাগনিটিউড রেসপন্স যখন ফিল্টারের ডিজাইন করি, ফিল্টারের ক্ষেত্রে তোমাকে কিছু প্যারামিটারের নাম তোমাকে জানতে হবে। সেগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে পাস ব্যান্ড ডেভিয়েশন, বা এটাকে আমরা পাস ব্যান্ড রিপলও বলি। পাস ব্যান্ড রিপল, পাস ব্যান্ড আগে প্রথমে পাস ব্যান্ডটা ঠিক করো। এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে সিগন্যালটার ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম মানে সেটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড, ঠিক আছে? যেমন এই স্ট্রাকচারটা যদি দেখো, এই এফপি 0 থেকে এফপি এটাকে বলা হচ্ছে এই ফিল্টারের পাস ব্যান্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? এই তো পাস ব্যান্ড দেখাচ্ছি, ওকে? জি স্যার। আচ্ছা তুমি আমরা সবসময় তোমাদেরকে বলি আইডিয়াল ফিল্টারের মানে তুমি যদি আবার স্টপ ব্যান্ড আগে বলে নি, স্টপ ব্যান্ড দেখো পাস ব্যান্ডে, এই যে দেখো পাস ব্যান্ডের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু এক্স্যাক্টলি সব সময় সমান না, এটা ডেভিয়েট করে বা ভেরি করে। এইটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড ডেভিয়েশন বা পাস ব্যান্ড রিপল। ক্লিয়ার? এই দেখো এটা কি একদম ফিক্সড আছে? এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ 0 থেকে এফপি এর মধ্যে সবসময় কি ভ্যালু সেম? সেম তো না, নাকি ডেভিয়েট করে? এটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড ডেভিয়েশন বা পাস ব্যান্ড রিপল। আচ্ছা একইভাবে স্টপ ব্যান্ডে গিয়েও এরকম একটা এই যে রিপল পাও, যেটাকে বলা হয় স্টপ ব্যান্ড ডেভিয়েশন বা স্টপ ব্যান্ড রিপল। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আইডিয়াল ফিল্টারের ক্ষেত্রে আমরা রেসপন্স কেমন দেখাই বলো তো দেখি। এই যে এটা নরমালাইজ স্কেলে তো ম্যাগনিটিউড রেসপন্স ম্যাক্সিমাম হয় 0। তোমার পাস ব্যান্ড যদি 0 থেকে এফপি হয়, এফপি দিয়ে পাস ব্যান্ড বোঝাচ্ছি, পাস ব্যান্ড এইচ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো 0 থেকে এফপি পর্যন্ত সবসময় তার ম্যাগনিটিউড থাকা উচিত 1। ক্লিয়ার? তাই তো আইডিয়াল কেসে 1 থাকা উচিত না? জি স্যার। 1 থাকছে না, মানে এই যে রিপোলটা পাচ্ছ ডেভিয়েট করতেছে, এটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড রিপোল। এরপর দেখো যদি আইডিয়াল কেস হতো তোমার এই পাস ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি যদি এফপি হয়, এফপি তে গিয়ে শার্পলি সেটার ভ্যালু ফল করে 0 হওয়ার কথা ছিল না সব, নাকি? জি স্যার। আচ্ছা সেটাকে আইডিয়াল সিচুয়েশন বলি। অনেক সময় আমরা ব্রিক ওয়াল ফিল্টারও বলি। ব্রিক ওয়াল মানে ইটের দেওয়ালের মতো। আইডিয়াল কেসে ওইরকম আমরা এক্সপেক্ট করি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন ফিল্টার ডিজাইন করি কখনোই এরকম আইডিয়াল ফিল্টার ডিজাইন করতে পারি না। ক্লিয়ার? বুঝতে পারছো তো? জি স্যার। তো পাস ব্যান্ডের ম্যাগনিটিউডে যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড একটা থাকে সেটা আবার ডেভিয়েট করে, সেটাকে বলতেছি পাস ব্যান্ড রিপল। তারপরে যখন স্টপ ব্যান্ডের মাঝে একটা ট্রানজিশন হয়, দেখো ম্যাক্সিমাম থেকে 0 তে
আইডিয়ালি এটা শার্পলি 1 থেকে 0 তে ফল করার কথা ছিল, মানে এফপির আগে ফ্রিকোয়েন্সিগুলোর জন্য 1, পরের ফ্রিকোয়েন্সিগুলোর জন্য 0 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না। দেখো ধীরে ধীরে ট্রানজিশনটা হয়। সো এই যে একটা উইথ দেখতেছো এই পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের মাঝে, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন উইথ। বুঝতে পারছো? এই দেখতে পাচ্ছ? জি স্যার, জি বুঝেছি স্যার। তাহলে আমরা এখানে পাস ব্যান্ড রিপল দেখলাম, স্টপ ব্যান্ড রিপল বা ডেভিয়েশন বলি, পাস ব্যান্ড ডেভিয়েশন বা স্টপ ব্যান্ড ডেভিয়েশন, বা ডেভিয়েশনটাকে অনেক সময় রিপলও বলি, পাস ব্যান্ড রিপল, স্টপ ব্যান্ড রিপল। আর একটা ট্রানজিশন উইথ তো দেখতে পাচ্ছি। এই রকম আসলে প্র্যাকটিক্যালি কোন একটা ফিল্টারের ম্যাগনিটিউড স্পেকট্রাম এই রকম শেপের থাকে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এই রিপলটা কি আমার এক্সপেক্টেড নাকি আমি কমাতে চাই, কোনটা বিষয়? স্যার এই যে কমাতে চাই। পাস ব্যান্ড রিপল বলো বা স্টপ ব্যান্ড রিপল বলো, এগুলা কমাতে চাই নাকি? কারণ আমি চাই পাস ব্যান্ডের জি স্যার। ম্যাগনিটিউড একেবারে 1 হোক, ফিক্সড, এটা আইডিয়াল সিচুয়েশন। স্টপ ব্যান্ডেও এই যে রিপল যেটা হচ্ছে সেটাকে আমি 0 করতে চাই, তাই না? তাই তো? জি স্যার। ওকে, এবার তুমি আমাকে বলো ট্রানজিশন উইথ এখানে ডেল এফ দ্বারা রিপ্রেজেন্ট করছি, ট্রানজিশন উইথ কি আমি বেশি চাই না কম চাই? স্যার কম হলেই তো ভালো হয়। মানে কম হলে তো ভালো, তোমার কেন হচ্ছে? মানে স্যার আমি যতটুক চাচ্ছি ওইটুকুই পাস করতেছে, আর বাকিটা হলো তাড়াতাড়ি কমে যাচ্ছে মানে স্যার। হ্যাঁ, এই ট্রানজিশন উইথ তো আমি কম চাই, এবং আইডিয়াল কেসে কোনো ট্রানজিশন উইথ না হলেই আমার ভালো। বুঝতে পারছো? জি কিন্তু স্যার। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে গিয়ে আমাকে তাহলে এই যে প্যারামিটারগুলা স্পেসিফিকেশন হিসেবে তুমি যখন ফিল্টার ডিজাইন করতে চাও তখন স্পেসিফিকেশন হিসেবে দিয়ে দেওয়া থাকে। এই রিপল কত তুমি ম্যাক্সিমাম অ্যালাউ করতে পারবে, ট্রানজিশন উইথ তোমার কত হওয়া লাগবে, তার সাথে বেশি হওয়া যাবে না। এই স্টপ ব্যান্ড এটিনিউশন, এটা রিপল হিসেবে থাকে, অনেক সময় এটিনিউশন হিসেবে থাকে, কেমন হওয়া লাগবে এটা, এগুলা তোমাকে একটা ফিল্টার ডিজাইন করতে যখন দিবে তখন স্পেসিফিকেশন হিসেবে দিয়ে দেওয়া থাকে, সেই স্পেসিফিকেশন ফলো করে ফিল্টার ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে আমি তোমাকে এই প্যারামিটারগুলোর একটু কিছু ম্যাথমেটিক্স আমি দেখাই, এগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন ডেল পিটা কি দেখো 1 এর চাইতে একটু ডেভিয়েট করে, 1 থেকে পজিটিভ নেগেটিভ দুই দিকে ডেভিয়েট করে, এটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড ডেভিয়েশন। এটাকে আমরা সাধারণত ফিল্টার যখন ডিজাইন করি ডিবি স্কেলে আমরা এই হিসাবগুলো করি। ডিবি স্কেলে যদি করো, যেমন তোমার যদি এই পাস ব্যান্ড ডেভিয়েশন হয় 0.01 যদি তোমার পাস ব্যান্ড ডেভিয়েশন হয়, তাহলে ডিবি স্কেলে যখন ক্যালকুলেট করবে তখন 20 log 10 1 প্লাস 0.1 এরকম হিসাব ধরে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ডেল পি বলতে কি বোঝাতে চাচ্ছি, এই 1 থেকে উপরে প্লাস হচ্ছে অথবা মাইনাস হচ্ছে, এটা যে কোনো একদিকে যে পার্টটা সেটা হচ্ছে ডেল পি। ক্লিয়ার? নরমালি পজিটিভ নেগেটিভ দুই দিকে সমান ভ্যালু থাকার কথা, যদি সমান ভ্যালু না থাকে তাহলে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? 1 প্লাস ডেল পি থেকে যদি 1 বিয়োগ করো, আর অথবা 1 থেকে 1 মাইনাস ডেল পি বিয়োগ করো, তাহলে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে ডেল পি, সেটাকে বলা হচ্ছে পাস ব্যান্ড ডেভিয়েশন। এই পাস ব্যান্ড ডেভিয়েশন যখন ডিবি স্কেলে নিবে তখন তোমার এই যে এই ফর্মুলা 20 log 1 প্লাস 0.1, এই 1 তো তুমি দেখতে পাচ্ছ একটা, তাই তো? 1 থেকে ডেভিয়েট করতেছে, সেই জন্য 1 প্লাস 0.1 এরকম ভাবে ডিবি স্কেলে ক্যালকুলেট করতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই স্টপ ব্যান্ড এটিনিউশনের ক্ষেত্রে স্টপ ব্যান্ড ডেভিয়েশন যেটা, যেমন যদি স্টপ ব্যান্ড ডেভিয়েশন 0.001 এরকম হয়, মানে এই যে ডেল এস 0 থেকে ডেল এস এটা ম্যাক্সিমাম কত এই রেঞ্জটা, এটা যদি 0.001 হয় তাহলে এটাকে তুমি যখন ডিবি স্কেলে নিবে 20 log 10 আগের মতো 0 প্লাস 0.001 হলে যত হয় তত ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছো? এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রথমটা হচ্ছে 1 প্লাস, পরেরটা হচ্ছে 0 প্লাস। বুঝতে পারছো? আমরা পাস ব্যান্ড রিপল নিয়ে যখন কথা বলছি 1 থেকে ডেভিয়েট করছে, সেজন্য 1 প্লাস দিয়ে। আর যখন স্টপ ব্যান্ড এডিয়েশন 0 থেকে ডেলএসটা কত এইটা সেটা নিয়ে কথা বলছি, তাহলে এটা হচ্ছে তোমার স্টপ ব্যান্ড রিপল বা স্টপ ব্যান্ড ডেভিয়েশন। ঠিক আছে? জি স্যার। ওকে। আর আমরা যখন ফিল্টার ডিজাইন করি তখন এই সব নরমালাইজ স্কেলে নিয়ে নেই। ধরো এফপি যদি হার্জে দেওয়া থাকে, এফপিটা কি, এটাকে আমরা বলি পাস ব্যান্ড এজ ফ্রিকোয়েন্সি, মানে পাস ব্যান্ডের একেবারে লাস্ট যে ফ্রিকোয়েন্সি সেটা। আরেকটা এফএস আছে, এটা হচ্ছে স্টপ ব্যান্ড এজ ফ্রিকোয়েন্সি, স্টপ ব্যান্ডের ফার্স্ট ফ্রিকোয়েন্সি যেটা যেখান থেকে শুরু। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই ফ্রিকোয়েন্সিগুলো যদি আমি নরমালাইজ স্কেলে নেই, নরমালাইজ নিতে গেলে একটু আগে তোমাকে কি কি বললাম, এফএস ইকুয়ালস টু 1 ধরলে নরমালাইজ হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা এখানে নরমালাইজ করি এই যে, মানে এমনি নরমালি হার্জের যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকে, ধরো তোমার পাস ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি এফপির ভ্যালু দেওয়া থাকলো 1600, এটা নরমালাইজ স্কেলে নিতে গেলে 1600 কে
8000 দ্বারা ভাগ করে দিতে হচ্ছে। যদি 8000টা হয় তোমার, এটা হচ্ছে স্যাম্পলিং রেট। ক্লিয়ার? আর স্যার এফপি এর ভ্যালু কি স্যার 1600? কিসের? মানে হ্যাঁ, সেই যে হ্যাঁ, এফপি এর ভ্যালু হচ্ছে 1600 হার্টজ। আমরা তো নরমালি যখন এটার সাথে আমরা মিলাতে চাচ্ছি, নরমালি যখন ফিল্টার ডিজাইন করবো তখন তোমাকে বলে দেওয়া থাকবে না, যদি লো পাস ফিল্টার হয় তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা হার্টজ তো দেওয়া থাকবে নাকি? জি স্যার। 1600 হার্টজ, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে সেটাকে নরমালাইজ স্কেলে নেওয়া মানে হচ্ছে তাকে তাকে স্যাম্পলিং রেট দিয়ে ভাগ করা। আমরা ডিজিটাল ফিল্টারে আসি, স্যাম্পলিং রেট দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, স্যাম্পলিং রেট তোমার দিয়ে দেওয়া থাকবে। এখানে ধরে নিচ্ছি এফএস যদি 8000 হয় তাহলে 8000 দ্বারা ভাগ হবে, অন্য কিছু হলে অন্য কিছু দ্বারা ভাগ হবে। একইভাবে স্টপ ব্যান্ড এস ফ্রিকোয়েন্সিও একই রকম। এই যে এটা এফএস এর ভ্যালু যদি 2240 হার্টজ হয় তাহলে তাকে 8000 দ্বারা ভাগ করতে হবে। এই এফএস এবং এফপি লো পাস ফিল্টারের ক্ষেত্রে কোনটা বড় হবে? পাস ব্যান্ড এফএসটা বড় হবে। অলওয়েজ বড় হবে। তুমি বুঝতে পারতেছো? এফএস এই পাস ব্যান্ড গেল, তারপরে ট্রানজিশন উইথ, তারপরে স্টপ ব্যান্ড শুরু হলো। আচ্ছা, ট্রানজিশন উইথ যেটা ডেল এফটা তাহলে কি? এফএস মাইনাস এফপি নাকি? জি স্যার। তাই তো, এটাকেও নরমালাইজ যদি করো তাহলে একইভাবে স্যাম্পলিং রেট দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? স্যাম্পলিং রেট দিয়ে ভাগ করতে হবে। আরেকটা হচ্ছে স্টপ ব্যান্ড এটিনিউশন। স্টপ ব্যান্ড এটিনিউশন এটাও একটা প্যারামিটার হিসেবে আমরা ইউজ করি। সেটার ফর্মুলা হচ্ছে -10 লগ, মানে আলটিমেটলি এই রেজাল্টটা আমরা পজিটিভে আনি। এটিনিউশন পজিটিভে এই জন্য মাইনাস দিয়ে শুরু হচ্ছে। 10 লগ ডেল এস ডিভাইড বাই 1 মাইনাস ডেল পি। ডেল এসটা হচ্ছে স্টপ ব্যান্ড ডেভিয়েশন, এই যে এইটা ডেল এস, এই হচ্ছে ডেল এস। আর ডেল পি হচ্ছে এই যে একটু আগে যেরকম যে ডেল এস ডেল পি দেখাইলাম এরকম। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। এটা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। তবে তুমি এইখান থেকে তুমি যেটা আসতে পারো সেটা হচ্ছে এই 1 মাইনাস ডেল পি। আমরা সাধারণত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে ডেল পির ভ্যালু খুবই কম থাকে, জিরোর খুব কাছাকাছি থাকে। বুঝতে পারছো? জিরোর খুব কাছাকাছি। তাহলে 1 থেকে ডেল পি যদি বিয়োগ করো সেটার রেজাল্ট আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 এর খুব কাছাকাছি ধরি। বুঝতে পেরেছো? জি স্যার। সো এই 1 মাইনাস ডেল পিটাকে আমরা ইকুইভ্যালেন্টলি মানে এটাকে অ্যাপ্রক্সিমেট করি সিম্পলি ডেল পি 1 দিয়ে। বুঝতে পারছো? যেহেতু ডেল পি খুবই ছোট, তাহলে 1 মাইনাস ডেল পিটাকে 1 যদি ধরো তাহলে সিম্পলি ডেল এস এই ফর্মুলা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এই প্যারামিটারগুলো আমরা লগারিদমিক স্কেলে কিভাবে রিপ্রেজেন্ট করি সেগুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা এফআই ফিল্টার ডিজাইন করা শিখতে চাচ্ছি। আজকে মাঝখানে একটু ডিস্টার্ব গেল, কম্পিউটার অফ হয়ে গিয়ে সমস্যা। এত তাড়াতাড়ি তো পড়ানো যায় না, একটু ধীরে সুস্থে পড়াতে হয়। আমরা এফআই ফিল্টার ডিজাইন করতে গিয়ে আমরা বিভিন্ন রকম মেথড আছে, তার মধ্যে একটা উইন্ডো মেথডটা আজকে আলোচনা করতে চাচ্ছি। উইন্ডো মেথড। আচ্ছা, আমরা ডিজিটাল ফিল্টার নিয়ে কথা বলছি। আমি একটা ডিজিটাল ফিল্টার ডিজাইন করতে চাই, তার মানে আলটিমেটলি আমি কি করতে চাই সেটা বলো তো? আমাকে একটা ডিজিটাল ফিল্টার ডিজাইন করতে বললো, সব শেষে আমি আসলে ডিজাইন করে কি পেতে চাই কেউ বলতে পারো? স্যার একটা ট্রান্সফার ফাংশন স্যার সেট করে দিব এরকম। মানে আলটিমেটলি আমি কি পেতে চাই? আলটিমেটলি আমি পেতে চাই ফিল্টার আর সিস্টেম, তো তোমাকে বললাম একই মিন করতেছে, তাই তো? জি স্যার। একটা সিস্টেম ডিজাইন করতে চাওয়া মানে হচ্ছে, বা ফিল্টার ডিজাইন করতে চাওয়া মানে হচ্ছে আলটিমেটলি আমি ওই সিস্টেম বা ফিল্টারের এইচ এন বা ইম্পালস রেসপন্স কেমন হবে সেটা পেতে চাই। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। তাহলে আমার ফিল্টার ডিজাইন করার আলটিমেট মানে টার্গেটটা কি, শেষ পর্যন্ত আমি কি বের করব? স্যার ইম্পালস সিস্টেমের রেসপন্সটা। ইম্পালস রেসপন্স বের করব। এই তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাহলে সেই টার্গেটটা মাথায় নিয়ে এখন কাজ শুরু করলাম। এই যে ডিজাইন অবজেক্টিভ, আমরা এখানে বলছি উই ওয়ান্ট টু অবটেইন ভ্যালুস অফ এইচ এন সাচ দ্যাট দ্য রেজাল্টিং এফআইআর ফিল্টার মিটস দ্য ডিজাইন স্পেসিফিকেশন। ডিজাইন স্পেসিফিকেশন তোমাকে দিয়ে দেওয়া থাকবে। আমি আজকেই একটা এক্সাম্পল দেখালেই বুঝতে পারবো কিরকম দেওয়া থাকে। আচ্ছা, তাহলে যখন আমরা এই ফিল্টার ডিজাইন করা শুরু করব তখন আলটিমেট টার্গেট হচ্ছে আমার এইচ এনটা ক্যালকুলেট করতে হবে, যাতে আমার যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশন গুলাকে আমরা ফুলফিল করতে পারি। তুমি কি আমার কথা বুঝতে পারলে? তাই তো? জি স্যার। আচ্ছা, এই ফিল্টারটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স থেকে আমরা কাজ শুরু করি। কিভাবে দেখো, সে আমরা এখানে যে ফিল্টারটা ডিজাইন করতে চাচ্ছি সেটা একটা লো পাস ফিল্টার। আমি একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে চাই। ক্লিয়ার? এই শোনো, লো পাস ফিল্টার ডিজাইন করতে চাই। লো পাস ফিল্টারের আইডিয়াল লো পাস ফিল্টার কেমন হওয়া উচিত? তুমি আইডিয়াল সিচুয়েশন থেকে শুরু করো।
আইডিয়াল ফিল্টার কেমন কেমন হয়? এই যে এখানে একটা ফিগার ড্র করে দেওয়া আছে, এটাকে তুমি কি মনে করতে চাচ্ছ এটা লো পাস ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স নাকি? জি স্যার। এই বুঝতে পারছো তো? আবার এইখান থেকে এই পর্যন্ত ব্যান্ড পাস মনে করো না। এটা এটা কিরকম ফিল্টার? লো স্যার লো পাস পাস। ফিল্টার। তোমাদেরকে একটু আগে যেটা আমি অনেক কথা বলেছি, বুঝাইতে পারছি কিনা সেটাকে আমি আবারও লিঙ্ক করতেছি। এটার মানে হচ্ছে দেখো, এই জিরো থেকে ডাব্লিউপিটা হচ্ছে ফিল্টারের পাস ব্যান্ড এজ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? এই ওমেগা পি দিয়েছি, ওমেগা পি না দিয়ে এফপি দিলে কি তোমার কোনো সমস্যা হতো? না স্যার, আমি সেমই। এক্সপ্রেসে কিন্তু আচ্ছা। ওমেগা ইউজ করছি। ওমেগা পি মানে কি? যদি এফপির সাথে রিলেশনশিপ করতে চাও, স্যার মানে টোয়াইস এফপি স্যার। টুয়াইস পাই এফপি, পাই জি বলো। স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা লো পাস ফিল্টার এই পার্টটা যেরকম রেসপন্স, এই যে দেখো নেগেটিভ ফ্রিকোয়েন্সির দিকে একই রকম রেসপন্স। তোমাকে একটু আগে যেরকম আমি তোমাকে বারবার বললাম যে জিরো থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পাইতে যাওয়া মানে হচ্ছে জিরো থেকে এফএস বাই টু তে যাওয়া, আর উল্টা দিক থেকে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি হিসেবে যাওয়া, তাই তো? ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা লো পাস ফিল্টার যার কাট অফ ফ্রিকোয়েন্সি কত? স্যার ওমেগা পি বা এফপি। ওমেগা পি বা এফপি। ওমেগা পি ইকুয়ালস টু টুয়াইস, এই যে যেরকম টুয়াইস পাই এফপি। আচ্ছা, এই যে ম্যাগনিটিউড, এটা একটা ম্যাগনিটিউড রেসপন্স দেখাচ্ছি। তুমি জানো এরকম রেপ্লিকা হয় না? জি স্যার। ফ্রিকোয়েন্সি ডোমেইনে এরকম রেপ্লিকা গুলো হয়। এটা হচ্ছে আরেকটা রেপ্লিকা। আমরা একটা নিয়ে কথা বলছি। এখন দেখো, এটা কি আইডিয়াল ম্যাগনিটিউড স্পেকট্রাম নাকি? তোমার কি মনে হয়? আমি স্যার যেটা আইডিয়াল স্যার। আইডিয়াল, আমরা আইডিয়াল নিয়ে শুরু করলাম। তাহলে এটাকে যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, যদি লো পাস ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স হয় এইচ ডি ওমেগা, এটা কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিন্তু কথা বলছি, তাই তো? জি স্যার। তাহলে এইচ ডি ওমেগা ইকুয়ালস টু 1 হবে যদি অ্যাবসলিউট ভ্যালু ওমেগা লেস দ্যান অর ইকুয়ালস টু ওমেগা পি হয়। তুমি কি এই কন্ডিশনটা বুঝতে পারলে? মানে জি ওমেগা স্যার। পি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তার জন্য এই যে অ্যামপ্লিটিউড ম্যাগনিটিউড দেওয়া আছে কত? 1। ওকে, জি ঠিক স্যার। আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে জিরো থেকে ওমেগা পির ভ্যালু যদি পাই বাই টিএস হয়, পাই বাই টিএস কে তুমি বলতে পারো পাই ইনটু এফ এস, যেভাবে বলো সেটার জন্য হবে জিরো, ঠিক আছে? এই যে পাই বাই টিএস তোমাদেরকে বলেছিলাম আর কি, এখানে এফপি হিসেবে দেখাচ্ছি। যদি তুমি পাই হিসেবে সিম্পলি দেখাতে, টিএস এর ভ্যালু যদি 1 হতো, তাহলে এটা এই রেঞ্জটা কি জিরো থেকে পাই নাকি? জি স্যার। যদি নর্মালাইজ স্কেলে আসতো, টিএস এর ভ্যালু যদি 1 হয়, জিরো থেকে পাই মানে কি? সেই সার্কেলের সাথে মিলাও, জিরো থেকে পাই মানে হচ্ছে এফএস বাই টু, ক্লিয়ার? জি স্যার। আর জিরো থেকে মাইনাস পাই মানে কি? এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে নেগেটিভ দিকে ফ্রিকোয়েন্সি, তাই তো? জি স্যার। মানে পুরা সার্কেলটা হচ্ছে টুয়াইস পাই, সেটা আমরা দেখাচ্ছি। তাহলে জিরো থেকে পাই পর্যন্ত দেখানোই সাফিসিয়েন্ট। মানে আমরা সাধারণত এই জিরো থেকে পাই আবার নেগেটিভ দিকেও মাইনাস পাই পর্যন্ত দেখাই। তাহলে এইটা হচ্ছে মেইন পার্ট। এই পাই এস বাই টু এরপরে আবার এরকম আরেকটা রেপ্লিকা হবে, বুঝতে পারছো? সেটা জি নিয়ে স্যার। আমরা না পাচ্ছি। তাহলে এটা একটা লো পাস ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স, ক্লিয়ার? জি স্যার। যেখানে বলা হচ্ছে এই যে ওমেগা পি, ওমেগা মাইনাস ওমেগা থেকে ওমেগা পি এর মধ্যে তার ম্যাগনিটিউড হচ্ছে 1। অন্য অন্য ওমেগার জন্য, যেমন ওমেগা পি থেকে টিএস পাই বাই টিএস পর্যন্ত ভ্যালু হচ্ছে 0। তুমি কি বুঝতে পারলে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং এই যে ম্যাগনিটিউড স্পেকট্রাম, এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, কিসের ম্যাগনিটিউড রেসপন্স বলছি বলো তো দেখি? কিসের ম্যাগনিটিউড? ওই সিস্টেমের নাকি? জি স্যার। ফিল্টারের? কোন ফিল্টারের? লো পাস ফিল্টারের। জি স্যার। ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স যেটা এইচ ডি ওমেগা দিয়ে বলছি, সেখান থেকে তুমি যদি এখন ইম্পালস রেসপন্সে যেতে চাও, তাহলে কি করতে হবে? স্যার ইনভার্স যে ট্রান্সফর্ম করা লাগবে স্যার। জেড ট্রান্সফর্মের কথা বলা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আমরা ফুরিয়ার ডোমেইনে আছি, আচ্ছা জি স্যার। ওমেগাতে আছি। তাহলে কি করতে হবে? স্যার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এই সবাই কি বুঝতে পারছো? আমরা এইরকম আছি, ম্যাগনিটিউড, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ম্যাগনিটিউড রেসপন্স আছে। সেইখান থেকে যদি আমি এইচ এন, এইচ ওমেগা, এইচ এন থেকে এইচ ওমেগা যেতে গেলে কি করতে? এইচ এন হচ্ছে কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স। সেখানে যদি আমি এইচ ওমেগা যেতে চাই, তার মানে কি টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেতে চাচ্ছি, তাহলে আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। এখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেইন মানে এইচ ওমেগা থেকে এইচ এন এ আসতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? স্যার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এই তোমরা কি ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা কি জি শুনছো স্যার। আমার কথা? বুঝতে পারছো? জি স্যার।
ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের এই ফর্মুলা তোমাদের মনে আছে কিনা দেখো। এইচডি দিয়েছি, এইচডি যাই থাকুক, এইচ এন ইকুয়ালস টু টি এস বাই টুয়াইস পাই মাইনাস ওমেগা ভি থেকে ওমেগা ভি 1 ই টু দ্য পাওয়ার জে ওমেগা এন টি এস ডি ওমেগা। এটা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। আচ্ছা, এই যে এখানে আসলে 1 বাই টুয়াইস পাই ছিল, তাই না ফর্মুলাতে? জি স্যার। আচ্ছা, এই নরমাল স্কেলে টি এস বাই টুয়াইস পাই আসছে, আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে মাইনাস ওমেগা ভি থেকে ওমেগা পি। এই 1 কোথা থেকে আসলো? 1 হচ্ছে দেখো এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ মাইনাস ওমেগা পি থেকে ওমেগা পি কনসিডার করছে, এই সময় ম্যাগনিটিউড কত? স্যার 1। 1। তাহলে 1 যেটা থাকে সেটাকে ই টু দ্য পাওয়ার জে ওমেগা এন টি এস দ্বারা মাল্টিপ্লাই করে করতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় এর আগে যখন আমি করিয়েছিলাম তখন ওমেগা ক্যাপ দিয়ে করিয়েছিলাম, তাই না? ওমেগা ক্যাপ দিয়ে যদি করো তাহলে টি এস টা লাগবে না, ঠিক আছে? জি স্যার। কারণ এই ওমেগা ক্যাপ হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে? এই ওমেগা কে টিএস দ্বারা গুণ করলে আলটিমেটলি রেডিয়ানই আসে, বুঝতে পারছো? আচ্ছা, জি যাই স্যার। হোক, এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা তুমি যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাও, এটা। আচ্ছা আচ্ছা, এইটা মানে হচ্ছে এটা আলটিমেটলি এই রেজাল্ট যেটা আসবে সেটা এইরকম ফাংশন আসছে। এটাকে বলা হয় সিং ফাংশন, সাইন ওমেগা পি এন টি এস ডিভাইডেড বাই এন পাই। এটা হচ্ছে এন এর ভ্যালু যখন +-1 +-2 এরকম হয়, প্লাস ইনফিনিটি, আর n ইকুয়ালস টু যখন 0 হয় তাহলে তখন ওমেগা পি টি এস বাই পাই। এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এরকম রেজাল্ট আসে, বুঝতে পারছো? সিং ফাংশন। এই আমার কথা কি শুনছো তোমরা? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা আইডিয়াল কেস নিয়ে শুরু করলাম, যার ম্যাগনিটিউড রেসপন্স হচ্ছে এইচডি ওমেগা মাইনাস ওমেগা পি থেকে ওমেগা পি তার পর্যন্ত তার ম্যাগনিটিউড হচ্ছে 1। সুতরাং এটাকে যদি আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আলটিমেটলি এই রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে n ইকুয়ালস টু +-1 +-2, মানে পজিটিভ নেগেটিভ দুই দিকে আছে, আর প্লাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তুমি এটার রেজাল্ট পাবে, কম্পোনেন্ট গুলো পাবে। আর n ইকুয়ালস টু 0 হতে ওমেগা পি টি এস বাই পাই। এই ঠিক আছে, বুঝতে পারলে? জি স্যার। এখন তুমি আমাকে বলো তো দেখি n ইকুয়ালস টু 0 হলে এইটার ভ্যালুটা আসলে কত হবে? বলো কত হবে? এই কত হবে সেটা ডিপেন্ড করবে ওমেগা পি এর ভ্যালু কত, তাই না? ওমেগা পি জানা লাগবে, টি এস জানা লাগবে, তাই তো? জি স্যার। এই ওমেগা পি কি জিনিস? ওমেগা পি তোমাদের যদি বলে দেয় যে লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরো 1000 হার্টজ, তাহলে এখানে ওমেগা পি কি হবে? স্যার 2 পাই দিয়ে গুণ করব স্যার। 2 পাই দিয়ে গুণ করবা। আর টিএস টা কোথা থেকে পাবা? ডিজিটাল ফিল্টার ডিজাইন করতেছি, সুতরাং তোমাকে স্যাম্পলিং রেট দিয়ে দেওয়া থাকা লাগবে নাকি? এফএস যেটা স্যার এফএস দেওয়া থাকবে। এফএস দেওয়া থাকলে তুমি টিএস বের করতে পারবে না? 1/fs করব। তাহলে এই ফ্রিকোয়েন্সি কত, স্যাম্পলিং রেট কত সেটা যদি জানো, 0 তে ভ্যালু বের করতে পারবে। একইভাবে 1 এ 2 তে এগুলা ভ্যালু বের করতে পারবে না? জি স্যার। যদি 1 বসাও, n এর ভ্যালু 1, 2 বসালে 2, sin ওমেগা পি এন টি এস, এই সাইন এর অ্যাঙ্গেল বের করতে হবে, তাকে ভাগ করতে হবে, বের করতে যাবে নাকি? জি স্যার। এই আমি তোমাকে কিন্তু পার্টিকুলার কোনো ফ্রিকোয়েন্সির জন্য এরকম ক্যালকুলেশন এক্সামে দিতে পারি, তোমাকে বলে দেওয়া থাকবে। তোমাকে তো নিশ্চয়ই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বের করতে দেওয়া হবে না, তোমাকে বলবে n ইকুয়ালস টু 0, 1, 2, 3 এই কয়েকটা n এর জন্য ভ্যালুগুলো দেখাও, তাহলে পারবে না? পারবে তো? জি স্যার। ওকে, আচ্ছা, এখান থেকে যে মেইন কথায় আসতেছি, এই সময় ফুরিয়ে যাচ্ছে, এটা শেষ করব। মেইন যে কথায় আসতেছি, তুমি যে সিং ফাংশনটা পেলে সেটা এক্স এক্সিসে কি আছে? n, তাই তো? জি স্যার। এই দেখো n আছে না, এক্স এক্সিসে n, ওয়াই এক্সিসে কি আছে? এই সিং ফাংশনের ভ্যালুগুলা নাকি? জি স্যার। ওকে, আর n এর ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত? স্যার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত। পর্যন্ত, মাঝখানে 0 তো আছে, এগুলা +-1 +-2 0 আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। তার মানে আমার যে আইডিয়াল লো পাস ফিল্টারটা আমার ম্যাগনিটিউড রেসপন্স ছিল, সেটাকে আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে যে এইচডিএন পাচ্ছি, সেটা দেখা যাচ্ছে মাইনাস, সেটা স্যাম্পল, এই যে নানান রকম স্যাম্পল আছে সিং ফাংশনে, তোমার মনে আছে না সিঙ্গেল সিস্টেমে লাস্টের দিকে পড়েছিলাম? জি স্যার। এই সিং ফাংশনের এটা স্যাম্পল আর কি। তাহলে এটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ? এন এর ভ্যালু স্যার মাইনাস ইনফিনিটি থেকে আর ইনফিনিটি স্যার। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে
আমি কিন্তু ফিল্টারের কোএফিসিয়েন্ট পেয়ে গেছি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফিল্টারের কোএফিসিয়েন্ট পেয়ে গেছি না? জি স্যার। এগুলাই তো ফিল্টারের কোএফিসিয়েন্ট, ক্লিয়ার? জি স্যার। কিন্তু এই ফিল্টারের কোএফিসিয়েন্ট -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত টোটাল যেটা, সেটা কি ফাইনাইট নাম্বার? না স্যার। ফাইনাইট নাম্বার না। সুতরাং তুমি এখন যে কোএফিসিয়েন্ট গুলো পেয়েছো এগুলা দিয়ে ফিল্টার তুমি ডিজাইন করতে পারবে না। প্রথম কথা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক ইম্পালস রেসপন্স দিয়ে তুমি এরকম ফিল্টার ওই হার্ডওয়্যার স্ট্রাকচারে যদি যাও তাহলে ইনফাইনাইট সংখ্যক মাল্টিপ্লায়ার লাগবে। ইনফাইনাইটের ডেফিনেশন কি? সুতরাং সেটা সেটা অ্যাম্বিগুয়াস, তুমি তো এই কাজটা করতে পারবে না নাকি? জি স্যার। সুতরাং আমি এই যে ইনফাইনাইট সংখ্যক এই যে স্যাম্পল পেলাম বা ফিল্টার কোএফিসিয়েন্ট পেলাম, এইখান থেকে আমাকে ফাইনাইট ডিউরেশনে নামিয়ে আনতে হবে। তার মানে ফাইনাইট ডিউরেশনে নামিয়ে আনতে হবে, বুঝতে পারছো? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু আমি সবগুলা ইউজ করতে পারবো না, কিছুকে বাদ দিব বা সেটে ফেলবো বা ট্রাঙ্কেট করব। ট্রাঙ্কেশন শব্দের অর্থ হচ্ছে সেটে ফেলা, ট্রাঙ্কেট করা মানে সেটে ফেলা, ক্লিয়ার? জি স্যার। কিছু বাদ দিব, কোনগুলা বাদ দিব? এখন তুমি সিং ফাংশনের চেহারাটা দেখেছো, এখানে আমি একটা লিমিটেড কিছু স্যাম্পল দেখেছি। সিং ফাংশন কেমন হয়? এরকম করে আস্তে আস্তে, এটা হচ্ছে মেইন লোব, সাইড লোব গুলো আস্তে আস্তে অ্যামপ্লিটিউড কমতে থাকে না, যত যত 0 থেকে n এর ভ্যালু যত বাড়বে এই ম্যাগনিটিউড এই যে ফিল্টারের কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে না? জি স্যার। একটা সময় পরে গিয়ে ডাই আউট হয়ে যায় না, 0-র খুব কাছাকাছি? জি স্যার। মানে স্যার ইনফিনিটির কাছাকাছি স্যার। যদি n এর ভ্যালু তুমি অনেক বাড়াও, এইখানে n এর ভ্যালু তুমি ধরো এই যে 1 2 3 4 5 6 7 8 ধরো এইটা হচ্ছে n এর ভ্যালু 10, তুমি যদি n এর ভ্যালু 100 করো, তখন দেখা যাবে যে এই যে স্যাম্পল ভ্যালুগুলো দেখা যাচ্ছে এগুলোর ভ্যালু হয়ে যাবে খুবই কম, 0-র খুবই কাছাকাছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 0-র খুব কাছাকাছি হলে সেগুলাকে আমরা নেগলেক্ট করতে চাই বা সেটে ফেলে দিতে চাই, ক্লিয়ার? এখন জি স্যার। এই যে সেটে ফেলে দেওয়ার জন্য আমার কিছু প্রবলেম হবে, কি প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু সবগুলো তো আমি রাখতে পারছি না, কারণ ইনফাইনাইট সংখ্যক আমি কোএফিসিয়েন্ট কোনোভাবে রাখতে পারবো? না স্যার। পারবো না। তাহলে কিছু সংখ্যক সেটে ফেলে দেবো। এই সেটে ফেলার জন্য কোনগুলো সেটে ফেলে দেবো? মাঝখানে গুলো সেটে ফেলে দেবা, এক সাইডে গুলো নিবা, না কোনগুলো নিতে চাও তুমি? মানে স্যার ইনফিনিটির কাছাকাছি গুলো বাদ দেবো স্যার। বাদ দিতে চাই, হ্যাঁ। তাহলে কোন পোর্শনটুক বাদ দেবো সেটার জন্য আমি একটা উইন্ডো সেট করতে চাচ্ছি। উইন্ডো শব্দের অর্থ কি? স্যার জানালা। জানালা, জানালা, জানালা। তার মানে তুমি এরকম একটা ধরো, এরকম অনেকগুলো স্যাম্পল এরকম বাইরে দাঁড়িয়ে আছে, তুমি জানালা দিয়ে দেখতেছো, জানালা দিয়ে তুমি কতটুকু দেখতে চাও, কতটুকু রাখতে চাও। তোমার উইন্ডোটা সাইজ যত বড় হবে তত বেশি সাইজ পাবে না? জি স্যার। তাহলে উইন্ডোটা আমি এমন ভাবে অ্যাডজাস্ট করবো, আমার উইন্ডোর মাঝামাঝি হবে এই যে n0, এটা হচ্ছে মাঝামাঝি। উইন্ডো যদি বড় হয়, এই ছোট হয়, তাহলে ধরো এই পর্যন্ত রাখতে পারি, এই তাহলে এইটুক রাখতে পারি, অথবা এইটুক রাখতে পারি। তুমি কি মাউসের মুভমেন্ট দেখতে পারো? মাউস জি স্যার কার্সারে, দেখা যাচ্ছে স্যার। তাহলে ধরো এইটুক রাখতে পারি, অথবা আরো বড় রাখলে এইটুক রাখতে পারি। n এর ভ্যালু, তার মানে আমি অন্যভাবে বলতে গেলে এই মাইনাস, এটা n তো পজিটিভ নেগেটিভ দুই দিকে আছে, তাই না? তাহলে ধরো জি এটা স্যার। যদি -10 হয়, ধরো এটা যদি -10 হয়, -10 থেকে 10 সংখ্যক এরকম, -10 থেকে 10 কয়টা স্যাম্পল আছে এখানে? 21টা, তাই না? জি স্যার। -10 থেকে 10, 0 থেকে 21টা রাখতে পারি, অথবা -20 থেকে +20 41টা রাখতে পারি, -100 থেকে, মানে উইন্ডো সাইজটা বড় করতে পারি। যদি উইন্ডো সাইজটা বড় করি তাহলে বেশি সংখ্যক স্যাম্পল নিতে পারবো, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আমি তোমাকে আরেকটা কথা বলে রাখতেছি, এই যে আমি ট্রাঙ্কেট করলাম, মানে উইন্ডো সেট করলাম, উইন্ডো আমাকে এই পর্যন্ত অ্যালাউ করতেছে, তাহলে তার বাইরের টুকু আমি সেটে ফেলে দিব। সেটে ফেলে দিলে এক্স্যাক্টলি আমি একটা ফাইনাইট লেংথের একটা ইম্পালস রেসপন্স পাবো না? জি স্যার। সেইটাকে বলতেছি এফআইআর ফিল্টারের ইম্পালস রেসপন্স। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি তাহলে স্যার বোঝা যাচ্ছে। আইডিয়াল সিচুয়েশনে আমি কিন্তু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যদি ইউজ করতে পারতাম, তাহলে আমার এই ফিল্টারের ওই যে অন্যান্য আমরা পরে দেখবো রিপল, ট্রানজিশন উইথ, মানে পাস ব্যান্ড রিপল, স্টপ ব্যান্ড রিপল, ট্রানজিশন উইথ আরো মানে ভালো আসতো, আমি যেমন চাইতাম। কিন্তু যেহেতু আমি সেটা পারছি না, সুতরাং আমি একটা উইন্ডো ইউজ করে কিছু লিমিটেড কোফিসিয়েন্ট সিলেক্ট করতেছি, সেগুলোর জন্য পারফরমেন্স একটু ডিগ্রেড করবে, ক্লিয়ার? জি বুঝতে স্যার। পারছো? ডিগ্রেড করবে, কিন্তু সেটা যদি আমি যে অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে চাই সেটার জন্য যদি ফুলফিল করে, তাহলে তো আমার কোনো প্রবলেম নাই, ক্লিয়ার? জি স্যার। আরেকটা কথা হচ্ছে, আমি বিভিন্ন পারপাসে এরকম স্যাম্পল, এই যে কোফিসিয়েন্ট বেশি নিব, মানে উইন্ডো সাইজ বড় হবে, বড় নিতে পারি, কম নিতে পারি, সেগুলোর উপরও পারফরমেন্স ডিপেন্ড করে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা,
এখন তুমি আমাকে বলো তো দেখি, তুমি তোমার একটা স্পেসিফিকেশন দিয়ে দেওয়া থাকলো, সেই স্পেসিফিকেশনে ধরো -10 থেকে +10 এইরকম 21টা স্যাম্পল নিলেই তোমার সেই স্পেসিফিকেশন ফুলফিল করে, তুমি কি -100 থেকে +100 মতো নিবে? স্যার দরকার নাই তো। হ্যাঁ, -100 থেকে +100 পর্যন্ত নিলে কিন্তু আরো পারফরমেন্স ভালো আসবে, কিন্তু তোমার স্পেসিফিকেশন ফুলফিল করলে তুমি কম সংখ্যকই নিতে পারো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একই অ্যাপ্লিকেশনের জন্য যদি তুমি এই -10 থেকে +10 পর্যন্ত 21টা নাও, আর -100 থেকে +100 পর্যন্ত 201টা নাও, অবশ্যই 201টা স্যাম্পলের ক্ষেত্রে পারফরমেন্স ভালো আসবে। ক্লিয়ার? জি স্যার। কিন্তু তোমার স্পেসিফিকেশন ফুলফিল করতে গেলে যেটা লাগে তুমি সেটাই নিতে পারো। এবার আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও তো দেখি, যদি আমি এই যে -10 থেকে +10 পর্যন্ত 21টা কোফিসিয়েন্ট নিচ্ছি, আবার -100 থেকে +100 পর্যন্ত 201টা কোফিসিয়েন্ট নিচ্ছি, তুমি যদি সিস্টেম ডিজাইন করো কোনটার কস্ট বেশি হবে? স্যার 100টা, মানে -100 থেকে +100 যেটা। কেন বেশি হবে কেন? মানে স্যার ওই যে ডিলে এলিমেন্টস বেশি হবে, ডিলে মাল্টিপ্লায়ার এলিমেন্ট, বেশি হবে। তখন ডিলে এলিমেন্ট কিন্তু লাগবে তোমার 201টা, মাল্টি অ্যাডার লাগবে 200টা, ডিলে এলিমেন্ট লাগবে 200টা, তাহলে কস্ট বেড়ে যাবে না? জি স্যার। সুতরাং আমার স্পেসিফিকেশন অনুযায়ী আমি আমার উইন্ডো সেট করব। আচ্ছা, এরপরে কথা বলো, উইন্ডো সেট করা বলতে আমরা কি বুঝি? এখন দেখো, ধরো আমার একেবারে এখান থেকে আমি একটা সিম্পল কথা বলে আমি একটু ই করবো, একটু আগাবো, একটু অপেক্ষা করো। উইন্ডো বলতে বুঝি, ধরো আমার যদি এমন একটা আমার একটা রেক্টেঙ্গুলার উইন্ডো থাকে, রেক্টেঙ্গুলার উইন্ডো বোঝো তো? একটা জি স্যার। রেক্টেঙ্গুলার উইন্ডো আছে, তার রেক্টেঙ্গুলার মানে কি, একটা সার্টেন এন এর সার্টেন এন থেকে সার্টেন এন পর্যন্ত তার সবগুলো স্যাম্পলের ভ্যালু কত? 1, তাই না? জি স্যার। ধরো এখন আমার এরকম একটা উইন্ডো আছে, সেই উইন্ডোর -10 থেকে +10 পর্যন্ত ভ্যালু এন এর জন্য তার ভ্যালু হচ্ছে সবগুলা 1, যেহেতু রেক্টেঙ্গুলার। ওকে, বুঝতে পেরেছো? এটা নিয়ে বাদ দাও, এখন তুমি আলাদা একটা উইন্ডো চিন্তা করো, যে উইন্ডোতে মনে করো আমার উইন্ডোটা এমন রেক্টেঙ্গুলার উইন্ডো, 0-তে তার ভ্যালু 1, 1-এ 1, 2-তে 1, 3-তে 1, এরকম +10-এ 1, 11-তে গিয়ে 0। ক্লিয়ার? রেক্টেঙ্গুলার উইন্ডো তো এরকমই নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা তো স্যার এইচএন তাই না স্যার? এইচএন না, এইচএন নিয়ে কথা বলছি না, উইন্ডো নিয়ে কথা বলছি। এইচএন তো তুমি এইটাকে ইনভার্স করে এটা পেলে, এখন জি আমি স্যার। উইন্ডোর অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। আচ্ছা স্যার। ধরো এখন তোমার আলাদা একটা উইন্ডো চিন্তা করো, যেটার শেপ হচ্ছে রেক্টেঙ্গুলার, 0-তে তার ভ্যালু 1 হবে না রে, যেহেতু রেক্টেঙ্গুলার, 1-এ 1, 2-তে 1, 3-তে 1, ধরো 10-এ 1, কিন্তু 11-এ গিয়ে 0, যেহেতু রেক্টেঙ্গুলার। ঠিক আছে? জি স্যার। আবার উল্টা দিকে -1, -2, -3, এইভাবে -10 পর্যন্ত তার ভ্যালু হচ্ছে 1, -11 হচ্ছে 0। ক্লিয়ার? জি স্যার। এখন এই উইন্ডোর সাথে যদি এইটাকে মাল্টিপ্লাই করো, এইচডিএন কে মাল্টিপ্লাই, মানে টাইম ডোমেন, দুইটা তো টাইম ডোমেন আছে নাকি? এখন টাইম ডোমেন আছে না? জি স্যার। এটা তো ফ্রিকোয়েন্সি ডোমেনকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে যেটা পেলাম সেটা টাইম ডোমেনে, আর উইন্ডোটাকে আমি টাইম ডোমেনে বলতেছি। এন এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য স্যাম্পল আছে, -11 থেকে +10 পর্যন্ত, সরি -10 থেকে +10 পর্যন্ত সবগুলো স্যাম্পলের ভ্যালু 1, অন্যগুলো 0। তাহলে এই এইচডিএন এর সাথে যদি এই যে যেটা বললাম উইন্ডো ডাব্লিউএন যদি বলো, দুটাকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে কি রেজাল্ট আসবে? স্যার এইচএনই তো থাকবে। এইচএনই থাকবে? কোন পর্যন্ত থাকবে? সবগুলো থাকবে? না স্যার, মানে -10 থেকে +10 পর্যন্ত স্যার। -10 থেকে +10 পর্যন্ত থাকবে। তাহলে আমরা উইন্ডোইং করা বা ট্রাঙ্কেট করা বলতে আসলে আমরা কি বুঝি? কোন একটা এই যে উইন্ডো ফাংশন দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেইটাই আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে যেটা বললাম, এই যে আমি যে টাইম ডোমেনে যেটা পাচ্ছি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে, সেটার আনফরচুনেটলি সেটার ইম্পালস রেসপন্স এফআইআর ফিল্টার দিয়ে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, কারণ এটা ইট গোস টু ইনফাইনাইট। দেখো এই যে এন এর ভ্যালু হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সুতরাং আমার সলিউশনটা হচ্ছে আমি একটা এই যে ইম্পালস রেসপন্স এইচডিএন ছিল তার কিছু লিমিটেড স্যাম্পল নিব। ধরো এখান থেকে স্যাম্পল কি কি আছে, 0 থেকে শুরু করে এদিকে কোন কোন পর্যন্ত আছে? +ইনফিনিটি পর্যন্ত আছে নাকি? আর এখান জি থেকে স্যার। 0 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত আছে। এই সবগুলো আমি নিব না, আমি নিব ধরো একটা সার্টেন ভ্যালু সেট করো, ধরো এম, -m থেকে +m পর্যন্ত নিব। ক্লিয়ার? এম হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা দেখো এইচডিএনটাকে ট্রাঙ্কেট করতে চাচ্ছি, যেটাকে ট্রাঙ্কেটেড ইম্পালস রেসপন্স বলছি, এইচটিএন, সেটা হবে এইচডিএন। এইচডিএন এর কোন ভ্যালুগুলো নিচ্ছি? 0, +-1, +-2, +-m পর্যন্ত নিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অন্য সবগুলা কি 0।
ওকে, প্লাস মাইনাস এম পর্যন্ত দিলাম, তারপরেটা কি প্লাস এম প্লাস ওয়ান অথবা নেগেটিভ দিকে প্লাস মাইনাস এম প্লাস ওয়ান, এই সবগুলোর জন্য হচ্ছে জিরো। তুমি কি আমার কথা বুঝছো? ট্রাঙ্কেশন করা বলতে কি বুঝি? জি স্যার। তাহলে ট্রাম্পেশন করার সবচেয়ে বেসিক প্রসেস হচ্ছে এদিক থেকে, ধরো এই জিরো থেকে শুরু করে এম পর্যন্ত গেলাম, পরের গুলা বাদ দিয়ে দিলাম। এদিক থেকে জিরো থেকে মাইনাস এম পর্যন্ত গেলাম, পরের গুলা সেটে ফেললাম। এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রাঙ্কেশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে সেটে ফেললা, এটাকে তুমি যদি একটা রেক্টেঙ্গুলার, তুমি একটা রেক্টেঙ্গুলার উইন্ডো কনসিডার করো, যেটার স্যাম্পল আছে জিরো থেকে প্লাস এম পর্যন্ত মাইনাস এম পর্যন্ত, দুটাকে যদি মাল্টিপ্লাই করো একই মিনিং না? জি স্যার। কারণ রেক্টেঙ্গুলার উইন্ডোর প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 দ্বারা যদি গুণ করে এগুলো যা আছে তাই তো থাকবে, তাই তো? জি স্যার। এদিকে এম এম এদিকে মাইনাস এম পর্যন্ত থাকবে, পরের গুলা কি হয়ে যাবে? পরের গুলা জিরো হয়ে যাবে, তাই না? জি স্যার। কেন জিরো হয়ে যাবে? আমার স্যার ওই উইন্ডোর ভ্যালু 0 স্যার। উইন্ডোর এম এর ভ্যালু পর। এম যদি হয় এম এ 1, কিন্তু এম তার সাথে এক ছোটতে যখন যাবে তখন আবার জিরো, ওইদিকে এম প্লাস 1 হয়ে গেলেও জিরো হয়ে যাবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সেইটাকে আমরা বলতেছি এখানে ফর এক্সাম্পল যদি রেক্টেঙ্গুলার উইন্ডো ইউজ করি, রেক্টেঙ্গুলার উইন্ডো হচ্ছে এরকম। ধরো আমি এম সংখ্যক স্যাম্পল যদি এই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে যে ইম্পালস রেসপন্স পেলাম, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স, সেইটাকে যদি আমি ফাইনাইট করতে চাই তাহলে কিছু আমাকে ট্রাঙ্কেট করতে হবে বা সেটে ফেলে দিতে হবে। সেটা করার জন্য একটা, ধরো রেক্টেঙ্গুলার উইন্ডো যদি ইউজ করি, রেক্টেঙ্গুলার উইন্ডো দ্বারাও এরকম ফর 1 ফর n ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 m পর্যন্ত, অন্যগুলোর জন্য 0। তাহলে এই আলটিমেটলি আমার যে ইম্পালস রেসপন্স, ট্রাঙ্কেটেড ইম্পালস রেসপন্স পাবো htn ইকুয়ালস টু hdn ওমেগা নট n। ওমেগা নট n হচ্ছে এই যে এখানে রেক্টেঙ্গুলারের এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে টাইম ডোমেনে দুটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমি ইম্পালস রেসপন্সটা পেয়ে যাব না? জি স্যার। ওকে, এই তুমি ট্রাঙ্কেশন বিষয়টাকে বুঝতে পেরেছো? জি স্যার, বুঝা গিয়েছে। বুঝতে পেরেছি। কেন ট্রাঙ্কেশন করার দরকার পড়লো কেন? স্যার আমি তো স্যার ইনফাইনাইট ইয়া মানে স্যাম্পল নিয়ে তো স্যার কাজ করতে পারবো না এটা স্যার। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে আমার যে স্যাম্পল গুলো আসলো সেগুলো n এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সো এটা দিয়ে তুমি ফিল্টার ইমপ্লিমেন্ট করতে পারছো না। সুতরাং আমি কিছু সেটে ফেলছি। কোথা থেকে সেটে ফেলছি? মেইন লোবটা আমি রাখবো, মানে একেবারে সেন্টার থেকে n ইকুয়ালস টু 0 থেকে সামথিং প্লাস n পর্যন্ত আর সামথিং মাইনাস n পর্যন্ত আমি রাখবো, বাইরের গুলো সেটে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। সেটার জন্য আমি এখানে তোমাকে দেখাচ্ছি যে আমি একটা রেক্টেঙ্গুলার উইন্ডো ইউজ করলাম। আচ্ছা, এই 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 অল্প একটু পরে আজকের ক্লাস শেষ করে দিব, একটু হয়ে গেছে। দেখো এখন তুমি এম কত রাখতে চাও? এম যদি, ধরো এম সংখ্যক যদি আমি স্যাম্পল রাখি, তাহলে ফিল্টারের লেন্থ কত হবে? এই দেখো আমি 0 থেকে এদিকে এম পর্যন্ত রাখছি আর এদিকে মাইনাস এম পর্যন্ত রাখছি, তাহলে ফিল্টার লেন্থ কত হবে? স্যার 2m প্লাস 1। 2m প্লাস 1, এটা মনে রাখতে হবে। তাহলে ফিল্টার লেন্থ হবে 2m প্লাস 1। এইখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি তুমি, ধরো তুমি একটা রেক্টেঙ্গুলার, এখানে পার্টিকুলারলি বলা নাই, ধরো তুমি যদি রেক্টেঙ্গুলার উইন্ডো ইউজ করো, এম 5 ইউজ করতে পারো, 30 ইউজ করতে পারো, 150 ইউজ করতে পারো। প্রথম কথা হচ্ছে আইডিয়ালি যেখানে আমাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইনফাইনাইট সংখ্যক ইউজ করা দরকার, সেখানে আমি 5টা ইউজ করছি, 30টা ইউজ করতেছি, 150 ইউজ করতেছি। তাহলে পারফরমেন্স m ইকুয়ালস টু 150 এর জন্য ভালো আসা উচিত না? জি স্যার। এই আমার কথা বুঝতে পারছো? আমি m ইকুয়ালস টু 5, m ইকুয়ালস টু 5 মানে কয়টা? ফিল্টার লেন্থ কত m ইকুয়ালস টু 5 হলে? স্যার 11। 11। আসলে আমি কি করতেছি, ধরো এটা হচ্ছে m 1 2 3 4 5 এই পর্যন্ত রাখছি। আর তাহলে এই কয়েকটা স্যাম্পল রেখে যদি ফিল্টারটা ডিজাইন করি, তাহলে m ইকুয়ালস টু 5। যদি m ইকুয়ালস টু, এরপরে আরেকটা দেখানো আছে এখানে 30 মানে কি এদিকে 30টা এদিকে 30টা আর জিরোতে একটা, সব মিলে 61টা স্যাম্পল। ক্লিয়ার? জি স্যার। আর 150 মানে হচ্ছে তাহলে তুমি 301টা স্যাম্পল। 301। এইরকম যদি, তাহলে তুমি যদি বেশি এম এর ভ্যালু যদি বাড়াও, তাহলে দেখো m ইকুয়ালস টু 5 এর জন্য যদি তুমি, এটা লো পাস ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স দেখাচ্ছি, m ইকুয়ালস টু 5 এর জন্য যদি দেখো এই যে ডট ডট দিয়ে যেটা দেখাচ্ছ সেইটা। ক্লিয়ার? m ইকুয়ালস টু 30 দিয়ে ড্যাশ ড্যাশ লাইন যেটা দেখাচ্ছ, আর m ইকুয়ালস টু 50 দিয়ে সলিড লাইন দেখাচ্ছ। এখানে প্রথম কথা রিপোলের কথা আসো। এই পাস ব্যান্ড রিপোল, স্টপ ব্যান্ড রিপোল, কোনটার ক্ষেত্রে ভালো মনে হচ্ছে? 150 এর ক্ষেত্রে ভালো মনে হচ্ছে না? কম না? জি স্যার। এই যে 150 হচ্ছে এই যে সলিডটা, এই যে এইটা। 30 এর ক্ষেত্রে আরেকটু বেশি না? দেখো এই যে এটা যদি মাঝামাঝি হয়
পজিটিভ নেগেটিভ দিকে বেশি ডেভিয়েট করছে না? জি স্যার। 5 এর জন্য কিন্তু আরো বেশি ডেভিয়েট করছে। ক্লিয়ার? দেখো এই যে ম্যাক্সিমাম এটা। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে m = 150 হলে রিপল, পাস ব্যান্ড রিপল বলো, স্টপ ব্যান্ড রিপল বলো, দুইটাই বেটার হয়। বেটার মানে কম। ক্লিয়ার? আরেকটা বিষয় হচ্ছে ট্রানজিশন উইথ। ট্রানজিশন উইথ বেশি চাই না কম চাই? স্যার কম। এই 5 এর জন্য দেখো তো ট্রানজিশন উইথ কিভাবে আসছে দেখো। এটা হচ্ছে পাস ব্যান্ড। তারপরে এই যে স্টপ ব্যান্ডে যখন এখানে একটা বড় একটা ট্রানজিশন উইথ না? জি স্যার। আর একটু দেখো যখন m = 30 নিয়েছে আর একটু শার্প হয়েছে না? এই যে ড্যাশ লাইন যেটা m = 30 আর একটু শার্প তো নাকি? জি স্যার। আর 150 তে দেখো আরো বেশি শার্প। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন একটা কথা বলি, তুমি যত বেশি m এর ভ্যালু যত বড় হবে তখন এই রিপল তত কমবে, আরেকটা হচ্ছে ট্রানজিশন উইথ তত বেশি শার্প হবে। ক্লিয়ার? তবে যত বেশি বাড়াও না কেন এই রিপল কিছু থাকবেই। ক্লিয়ার? এটা এবং রিপল গুলা দেখো এদিকে একটু কম, আস্তে আস্তে গিয়ে এই যে ট্রানজিশন উইথ যেখানে কাট অফ ফ্রিকোয়েন্সি বরাবর গিয়ে একটু বেড়ে যায়, এই অ্যাকুমুলেটেড হয়, এটাকে বলা হয় গিবস ফেনোমেনন। গিবস ফেনোমেননটা একটু তোমরা দেখে নিও। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি m এর ভ্যালু বাড়াই তার মানে হচ্ছে যত বেশি স্যাম্পল নিব তত পারফরমেন্স ভালো আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরের ক্লাসে আমি এপিআই ফিল্টারটা শেষ করে দিব। সুতরাং বেসিক ব্যাপারটা আমি মনে হয় বুঝতে পেরেছি। এরপরে আমরা পড়ানো শুরু করব এই যে উইন্ডো, আমি রেক্টেঙ্গুলার উইন্ডো বললাম, আরো কিছু উইন্ডো আছে। রেক্টেঙ্গুলার উইন্ডো, ট্রায়াঙ্গুলার উইন্ডো, হ্যামিং উইন্ডো, ব্ল্যাকম্যান উইন্ডো, হ্যানিং উইন্ডো, কাউসার উইন্ডো, অনেকগুলো উইন্ডো আছে। আমরা কয়েকটা উইন্ডো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা ফিল্টারগুলা ডিজাইন করতে পারি। আমরা লো পাস ফিল্টারটা ডিজাইন করব। তারপরে লো পাস ফিল্টার ডিজাইন করা হয়ে গেল না, আজকে দেখাইলাম না কিভাবে করব। জি স্যার। এরপরে আমরা দেখাবো লো পাস ফিল্টার যদি আমি ডিজাইন করতে পারি, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার, সবকিছু আসলে আমরা এই লো পাস ফিল্টার যে প্রসেসে ডিজাইন করি সেম প্রসেসে ডিজাইন করি। অন্যগুলা নিয়ে জাস্ট কিভাবে করি সেটা তোমাদেরকে বললেই তোমরা বুঝতে পারবে। সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকের মতো এখানেই রেখে দিতে চাচ্ছি। ঠিক আছে? ওকে স্যার। ওকে। তো তোমরা কি বুঝতে পারতেছো ট্রাঙ্কেট কেন করলাম, কেন আমরা এটাকে উইন্ডো মেথড বলি, উইন্ডো করছি কি, মানে এতে কি সুবিধা হচ্ছে? বোঝা গেল তো নাকি? জি স্যার। সুবিধা আছে অসুবিধা আছে সেগুলো আমরা নিয়ে পরের ক্লাসে আরো ভালো করে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।